ধন্যবাদ আপনাকে। কন্ডিশনটা অবশ্যই একটা ম্যাটার্স, বাট গত 3টা ওডিআই এবং 2টা টি20-তে কন্ডিশন কিন্তু আসলে খুব একটা ফ্যাক্টর ছিল না। কারণ আমাদের খেলোয়াড়রাই কিন্তু বলেছে যে বাংলাদেশের উইকেটের চেয়ে ভালো উইকেট আমরা পেয়েছি, কিন্তু আমরা নিজেদেরকে সেখানে মেলে ধরতে পারিনি। তার মানে যদি আমি খেলোয়াড়দের কথা ধরি, তাহলে কন্ডিশনটা আসলে খুব একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেনি এই ব্যর্থতার পেছনে। এখন বুলবুলের কথা যদি আমি আসি, আমরা 22 জন প্লেয়ারকে নিয়ে গেলাম এবং সেখানে কিন্তু যারা ভালো পারফর্ম করেছে, আমি কয়েকজনের নাম বলতে পারি, বিজয়ের নাম বলতে পারি, আমি নাসির হোসেনের নাম বলতে পারি, শাহরিয়ার নাফিসের নাম বলতে পারি, তারা কিন্তু এই 22 জনের দলেও কিন্তু তারা সুযোগ পায়নি। বরঞ্চ কিছু আন করা নতুন প্লেয়ার নিয়ে তাদেরকে কিন্তু সফরে লম্বা একটা দল নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছেন। এখন আরেকটা বিষয় হচ্ছে যে মুমিনুল, আমরা যদি তাকে নিশ্চিতভাবেই আমরা যদি টেস্ট ম্যাচ খেলাই, তাহলে আমরা তাকে এতদিন তাকে নিয়ে আমরা ঘোরাঘুরি করলাম কেন? আমরা তো এখানে এনসিএল খেলা হচ্ছিল, এখানে যদি সে খেলতো, 1-2টা সেঞ্চুরি করতো, তাহলে টেস্ট ম্যাচে কিন্তু সে তার কনফিডেন্সটা অনেক ভালো একটা কনফিডেন্স নিয়ে কিন্তু সে টেস্ট ম্যাচ খেলতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়, শুধু কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য একটা প্লেয়ারকে এতদিন ধরে, এটা কিন্তু একটা হতাশাও ভর করে। দিনের পর দিন যখন সে দেখবে বাকিরা খেলছে, সে খেলতে পারছে না, তখন কিন্তু একটা হতাশাও কিন্তু তার মধ্যে কাজ করে। শুধু কন্ডিশনটাকে আপনি যদি গুরুত্ব দেন, তাহলে কিন্তু আপনি কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য আপনি কোথায় গেছেন? আপনি কি নিউজিল্যান্ডে কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়ার জন্য গেছেন আগে? আপনি কিন্তু নিউজিল্যান্ডে যাননি, আপনি অস্ট্রেলিয়ায় গেছেন। অস্ট্রেলিয়ার কন্ডিশন এবং নিউজিল্যান্ডের কন্ডিশন টোটালি ডিফারেন্ট। আপনি একটার সঙ্গে আরেকটাকে মেলাতে পারবেন না। সুতরাং কন্ডিশনের জন্য সঙ্গে খাপ খাওয়ানোর জন্য এদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এই ব্যাপারটার সঙ্গে ঠিক আমি একমত নই। কারণ আপনি গিয়েছেন অস্ট্রেলিয়ায়, আপনি নিউজিল্যান্ডে যাননি। আপনি যদি নিউজিল্যান্ডে যেতেন 20-25 দিন আগে, তাহলে আমি বুঝতাম যে আপনি কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য গেছেন। তারপরে বুলবুল যেটা বললো, কিছু আন করা নতুন প্লেয়ার, অস্বাভাবিক ব্যাপার, তাদেরকে মাঠে নামিয়ে দেওয়া হলো। আমরা কি দেখলাম? একটা বাচ্চা ছেলেও জানে 4-5টা বাহাতি ব্যাটসম্যান থাকলে একটা অফ স্পিনার কতটা, স্পেশালাইজড অফ স্পিনার কতটা কার্যকরী ভূমিকা পালন করে। আপনি যদি কেন উইলিয়ামসনের দিকে তাকান, সে পার্ট টাইম বোলার, অথচ বাংলাদেশের সঙ্গে সে ফুল কোটায় বল করছে, কারণ স্পিনে সে উইকেট পাচ্ছে, অফ স্পিনে সে উইকেট পাচ্ছে। অথচ আমাদের একটা বিশেষজ্ঞ অফ স্পিনার আছে মেহেদী হাসান মিরাজ, যে নাকি এত ভালো করলো ইংল্যান্ডের সঙ্গে, এবং আন্ডার-19-ও সে কিন্তু অনেকবার ভালো পারফর্ম করে দেখিয়েছে, ম্যান অফ দ্য টুর্নামেন্টও ছিল গত ওয়ার্ল্ড কাপে। সেরকম একটা স্পিনার থাকা সত্ত্বেও আমরা শুধুমাত্র তাকে টেস্ট ম্যাচে খেলাবো, তার বল যাতে বুঝতে না পারে, এরকম একটা মানে লেম এক্সকিউজ দিয়ে তাকে আমরা মাঠের বাইরে বসিয়ে রাখলাম। একই সঙ্গে এই জিনিসগুলো, টোটাল জিনিসটা যদি আমি দেখি, তাহলে কিন্তু আমি বলতে পারি না যে শুধু কন্ডিশনের কারণেই আমাদের এই অবস্থা দাঁড়াচ্ছে। আসলে টিম সিলেকশন, কম্বিনেশন, সবকিছু মিলিয়ে এবং ল্যাক অফ অ্যাপ্লিকেশন, মোটা দাগে যদি বলি, খেলোয়াড়রা যেভাবে দেশের মাটিতে অ্যাপ্লাই করেছে নিজেদের, সেভাবে নিজেদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না। এবং মাশরাফির কথা আমি বলতে চাই, সুর মিলিয়ে বলতে চাই, দলটা একাট্টা হয়ে খেলতে পারছে না। সেই জিনিসটা, এই আচ্ছা কায়সার ভাই, আপনার কাছে আসবো। আপনি একজন লেখক হিসেবে বাংলাদেশ দলের প্রত্যেকটি ম্যাচ খুব গভীরভাবে বিশ্লেষণ করছেন। আপনার কাছে কোনো অন্য ব্যাখ্যা আছে কিনা এই সফরে আমাদের এতটা খারাপ খেলার টানা 5 হারের? না, কন্ডিশন তো অবশ্যই একটা বিষয়। কারণটা হলো যে নিউজিল্যান্ডে শুধুমাত্র যে বাংলাদেশ খারাপ খেলেছে তা কিন্তু না। আপনি যদি সম্প্রতি পাকিস্তান গিয়ে আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন, তাহলে দেখবেন যে আপনি প্রায় সবগুলো দেশই কিন্তু সেখানে গিয়ে কন্ডিশনের সাথে অ্যাডাপ্টেড হতে পারে না, কারণ উইকেট একটু অন্যরকম, সুইং একটু অন্যরকম, সবকিছু মিলে কিন্তু একটা নিউজিল্যান্ড বলা যেতে পারে যে বিদেশি যে দলগুলি, যে তাদের জন্য একটা অ্যালাইন, মানে এলিয়েনের মতো জায়গা আর কি মনে হয় এরকম ভাবে। বাট একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো যে আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে নামবেন, তখন কিন্তু আপনাকে পৃথিবীর সব জায়গায় যেসব দেশে আপনার টেস্ট ক্রিকেট খেলে, তাদের দেশে খেলার মতো কিন্তু যোগ্যতাটা এবং সক্ষমতাটা অর্জন করে যেতে হবে। আপনি বাংলাদেশ 2000 সালে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পেয়েছে, টেস্ট খেলতে শুরু করেছে। আজকে 2017 সালে এসে যদি আপনি বলেন যে নিউজিল্যান্ড কন্ডিশনার, শুধুমাত্র কন্ডিশনের জন্য আমরা সেখানে খেলতে পারি না বা আমরা সেখানে ভালো মতো নিজেদেরকে মেলে ধরতে পারি না, তাহলে সেটা কিন্তু একটা অজুহাত হবে। কারণ এবং সবচেয়ে বড় বিষয় হলো যে নিউজিল্যান্ডে আপনি এই প্রথমবার গিয়েছেন তা কিন্তু নয়। নিউজিল্যান্ডে কিন্তু আপনি এর আগে 2বার সফর করেছেন। গত বছর আমরা বিশ্বকাপ খেলেছি, রাইট, গত বছর আমরা বিশ্বকাপও খেলেছি। সবকিছু মিলে শুধুমাত্র কন্ডিশন বড় বিষয়টি না। বড় বিষয়টি হলো যে, যেটা জামিল ভাই বললেন, বুলবুল ভাই যেভাবে বললেন, যে দলের মধ্যে তো সমস্যা কিছুটা রয়েছিল, পরিকল্পনার কিছুটা সমস্যা রয়েছে, ব্যাঘাত ঘটেছে। প্লাস সবচেয়ে বড় বিষয় হলো যে ক্রিকেটকে বলা হয় আপনার টিম গেম। এখানে আপনি একজন বা দুজন যদি আপনার 70 বা 80 রান করেন বা 50 রান করেন, সেটি নিয়ে বেশি কিন্তু আলোচনা করার কিছু নেই। আপনাকে আলোচনাটা করতে হবে, দেখতে হবে যে আপনার টিম জিতেছে কিনা। একটা ছোট্ট উদাহরণ দিই আমি। সর্বশেষ যে ওয়ানডে টি20 যে ম্যাচটি হলো, সেখানে
সাব্বির করেছেন 48 রান এবং সৌম্য সরকার রানে ফিরেছেন। এই কারণে 39 অনেকে কিন্তু আনন্দিত হচ্ছেন। অবশ্যই আনন্দ হওয়ার বিষয়, কিন্তু 39 রান এবং 48 রান নিয়ে সন্তুষ্ট হওয়ার মতো কোনো কিছু নয়। আপনার 39 রান এবং 48 রান নিয়ে আপনার বেশি উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু নয়। উচ্ছ্বসিত হবেন আপনি কখন? যখন আপনাকে একটি সিঙ্গেল রান আপনাকে ম্যাচ জেতাবে। একটু ব্যাখ্যা দেই আমি। বাংলাদেশের কিন্তু সবচেয়ে বড় যে অর্জন, যেটা সবচেয়ে বেশি আলোচিত যে অর্জনটা বা জয়টা, সেটা এসেছিল কিন্তু কারো, যে রানটি থেকে এসেছিল সেই রান কিন্তু কারো খাতায় যোগ হয়নি, সেটা কিন্তু এক্সট্রা খাতায় যোগ হয়েছিল 1999-এ, যে আপনি আইসিসিতে যে হাসিবুল হাসান শান্ত যে লেগ বাই নিয়েছিলেন। সো সেই লেগ বাই কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় একটা অর্জনের বিষয়। সেই লেগ বাই কিন্তু কারো ব্যক্তিগত খাতায় যোগ হয়নি, সেটা কিন্তু এক্সট্রা খাতায় ছিল। সেটি কোথায় যোগ হয়েছিল? দলের খাতায়। আপনাকে ম্যাচ জিততে হলে আপনাকে দলীয়ভাবে সংহতিটা আনতে হবে এবং দল হিসাবে নিজেকে তৈরি করতে হবে। সো বাংলাদেশ এখন খেলছে, নিউজিল্যান্ডে এখানে খেলছে, হয়তো 3-4 জন ক্রিকেটার একটু পারফর্ম করছেন, কিন্তু আপনার টিম গেম হিসাবে বা টিম হিসাবে যে হয়ে ওঠার কথা, বাংলাদেশ যে একটা বাংলাদেশ দল, সেই জিনিসটা এখানে প্রচন্ডভাবে অভাবে এই বিষয় নিয়ে পড়ছে। আসলে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা কি ভাবছেন সেটির একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তামিম ইকবাল। আজকে তিনি কথা বলেছেন নিউজিল্যান্ডে, আমরা একটু তার প্রতিক্রিয়াটি জেনে নিচ্ছি। আমাদেরকে বলা হতো যে উই শুড স্টার্ট উইনিং অ্যাট হোম অ্যান্ড দেন ওভারসিজ, যেটা আমরা এখন হোমে জিততেছি অ্যান্ড ওভারসিজে হোমের পর এটাই বলতে পারেন একটা প্রপার পুরা সিরিজ খেলতেছি। সো এখানে এসে আমরা চান্স ক্রিয়েট করতেছি। আমরা এই চান্সগুলোকে যদি আমরা আরেকটু বেশিক্ষণ যদি ধরে রাখতে পারি, তাহলে আমার কাছে মনে হয় আমরা ম্যাচ জিতাও শুরু করব। প্লেয়ারদের মধ্যে কোথাও না কোথাও এই বিশ্বাসটা আছে যে আমরা জিততে পারি, ইন ওভারসিজ কন্ডিশনও আমরা জিততে পারি। আমাদের রেজাল্ট আমাদের কথার মতো শো করতেছে না, বাট এতটুকু আমি বলতে পারি, আমাদের 15 জন 17 জন 22 জন আছে এখন, 22 জনের হয়ে যে আমরা কোনোদিন স্বপ্ন দেখা বন্ধ করি না, টু ড্রিম দ্যাট আমরা ম্যাচ জিতবো ওভারসিজ কন্ডিশনে। আর আমরা কোনোদিন এটাও মনে করি না যে আমরা এখানে আসছি হারার জন্য। আমরা তামিম ইকবালের প্রতিক্রিয়া জানছিলাম। বলুন ভাই, এই প্রসঙ্গে একটু আপনার কাছে আসতে চাই। আপনি আসলে দল নিয়েই কথা বলছিলেন, 22 জনের একটা লম্বা দল, এবং সেই দলে এরই মধ্যে আমরা অভিষেক দেখে ফেলেছি তানভীর হায়দারের, যদিও সেটি খুব ভালো বা সুখকর কিছু হয়নি। একই সঙ্গে টেস্টেও সামনে কিন্তু অভিষেকের অপেক্ষায় আছেন দুজন, যার কারণে ইনজুরি একটি বড় প্রভাব ফেলেছে দলে। সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই ইনজুরি বা এরকম একটা সমস্যার জন্য তো দল সবসময় প্রিপেয়ার থাকে না, বাট এই ক্ষেত্রে আপনি আসলে যেমন মুশফিকুর রহিমের ইনজুরি বা মুস্তাফিজকে আমরা পাচ্ছি না, এগুলোও নিশ্চয়ই একটি কারণ বাংলাদেশের পারফরমেন্সের পড়তির। কারণ গত 2 বছর কিন্তু এদেরকে নিয়ে আমরা ভালো খেলছি। আসলে আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে আমাদের কিন্তু ভালো প্লেয়ারের অভাব আছে। ভালো প্লেয়ারের অভাব এই জন্য বলছি যে প্লেয়ারটা আমাদের মেন প্লেয়ার টি20-তে, সে কিন্তু 50-50-তেও, সে আবার টেস্টেও। তো আমাদের কোনো স্পেশালাইজ কিন্তু এখনো কোনো প্লেয়ার তৈরি করিনি আমরা, যে আমাদের এই 4টা প্লেয়ার শুধুমাত্র টেস্ট ক্রিকেট খেলবে বা এই 2টো ফাস্ট বোলার আমরা শুধুমাত্র টেস্টে খেলাবো, এই ধরনের কোনো প্ল্যান কিন্তু আমরা করিনি। আজকে কিন্তু আমরা 16 বছর হয়ে গেছে আমরা টেস্ট খেলছি। তামিম বলছিল যে আমরা জয়ের সিচুয়েশন কিছু তৈরি করতে পারছি বিদেশের মাটিতে। তো এই যে সিচুয়েশনগুলো তৈরি করার পরে যে ধরে রাখা, এটা কিন্তু ধরে রাখার জন্য কিন্তু আপনার কিছু কিছু জিনিসের কিছু কিছু অভিজ্ঞতার দরকার হয়। সেই অভিজ্ঞতাগুলো আমাদের নেই, এবং যেই দায়িত্বগুলো যাদের উপরে পড়ছে তারা কিন্তু তাদের রোলগুলো প্লে করতে পারছে না। এই খেলোয়াড়টাই কিন্তু কিছুদিন আগেও একটা ম্যাচ জিতেছে, কিন্তু বিদেশের মাটিতে কেন পারছে না, কি গ্যাপ হয়েছে ইন বিটুইন, এটা কিন্তু ম্যানেজমেন্ট যারা আছে তাদের দায়িত্ব এই গ্যাপটাকে পূরণ করা। কারণ এই খেলোয়াড়রাই কিন্তু আমাদেরকে 7 নম্বরে নিয়ে গিয়েছে 9 নম্বর থেকে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইনজুরির ব্যাপারটা কিন্তু আমার কাছে, আমি কিন্তু পার্সোনালি যেটা মনে করি, মুস্তাফিজ ইজ নট 100% ফিট। এই জায়গাটায় কিন্তু ওর একটা বড় ক্ষতি করেছি আমি পার্সোনালি। আমি দেখেছি মাশরাফি 2001-এ যখন খেলতে যায়, আমরা জোর করে তাকে খেলেছিলাম, তার পাঁজরে একটা অপারেশন করতে হয়েছিল, নিতে একটা অপারেশন করতে হয়েছিল। আমি আশা করি না যে মুস্তাফিজ আবার ইনজুর হবে বা কিছু। হি লুকস নট 100% ফিট। হ্যাঁ, সে কিন্তু তার সেই যে 140s ওই উইকেটে কিন্তু 145-এ বল করার কথা, কিন্তু সেটা করতে পারছে না। এটা ঠিক, সে ইনজুরি থেকে উঠে এসেছে, কিন্তু এখনই যে তার খেলার দরকার ছিল, এটা একটা আমার কাছে মনে হচ্ছে সো ফার ইট ইজ এ রং ডিসিশন। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এই দলে কিন্তু কিছু প্লেয়ার আছে, আমি বলছি যারা নাকি ধরেন আমি দেশে বসে আছে, আমি একজনের নাম বলতেই হবে আমাকে, সেটা আব্দুর রাজ্জাক। এই যে আমরা যে জায়গাটা মার খাচ্ছি সেটা হচ্ছে পাওয়ার প্লেতে, ফার্স্ট পাওয়ার প্লেতে সব থেকে সাকসেসফুল বলার হচ্ছে রাজ্জাক, এবং সে স্টিল বোলিং ওয়েল। আমি যদি সিলেক্টর হতাম, আমি তাকে দলে নিয়ে যেতাম। ডেফিনেটলি।
অথচ সে কিন্তু বুলবুল আশ্চর্যের ব্যাপার, ও অ্যাওয়েতে দূরে থাক, সে আমাদের কিন্তু আমাদের যে হোম সিরিজ সেখানেও কিন্তু সে কিন্তু দলে তার কোনো জায়গা নাই কিন্তু। না, খুব সম্ভবত নির্বাচকরা তাকে আর হিসেবে আনছেন না, হিসেবের বয়স হয়ে মধ্যেই গেছে আনছেন বলে। কিন্তু। না, এটা তো ঠিক না তো। হ্যাঁ, এটা কোনো এটা- মতেই না, কারণ আপনি 14 সালে অথচ খেলেছেন। কারো performance অথচ বিবেচনা ফয়সাল করতে আপনি পারেন দেখেন, না। এই ভারতের ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, এই- সেখানে এই- যুবরাজ ইংল্যান্ডে সিং এসে। ফিরেছেন। সেখানে যুবরাজ সিং 35 বছর বয়সে আবার ফেরত এসেছে। গৌতম গম্ভীরকে তার ফিরে তার আনছে। প্রেজেন্ট গৌতম গম্ভীর পারফরম্যান্স কিছুদিন আগে গৌতম টেস্ট গম্ভীর খেলেছেন। ফেরত এসছে। কিন্তু আমাদের আমাদের দেশে কিন্তু এটা একটা প্রবণতা আছে, একবার যাকে আমরা বাতিল হয়ে যাচ্ছে বাতিল করে দিই, যিনি, তাকে কিন্তু আর তিনি আর কখনোই বাতিল আমরা হচ্ছেন না। কনসিডার করি না। এটা কিন্তু একটা অসম্ভব একটা ব্যাপার মনে আচ্ছা, হয়। এই প্রসঙ্গে আমার একটি প্রশ্ন মাথায় আসছে। আমরা যেহেতু দেখছি যে তার মানে আমাদের হাতে ব্যাকআপ প্লেয়ার যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি সৌম্য সরকারকে অনেক বেশি সুযোগ দিচ্ছি কিনা, বা এক সময় মনে হচ্ছে সে নিজেই বোধহয় এখনো ঠিক মেন্টালি বা শারীরিক কোনোভাবেই ফিট নয় খেলার জন্য, তারপর আমরা তাকে খেলাচ্ছি। সৌম্য সরকারকে আসলে আমি যতটুকু মনে করি, সে ট্যালেন্টেড প্লেয়ার, ভালো প্লেয়ার নিঃসন্দেহে, বাট একটা বছর ভালো খেলার পরে তাকে কিন্তু অনেকবার সুযোগ দেওয়া হয়েছে। আসার কথা, সে গত ম্যাচে কিছু রান করেছে। আমার মনে হয় যে এভাবে তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে না চলে, আমার মনে হয় তাকে একটা প্রপার রেস্ট দিয়ে, কারণ ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু ফর্মে ফেরার জন্য উপযুক্ত জায়গা নয়। ফর্মে ফিরতে হলে কিন্তু আপনার ডোমেস্টিক ম্যাচ দিয়ে ফর্মে ফিরতে হবে। আপনাকে রানে ফিরতে হলে ডোমেস্টিকে আপনাকে রানে ফিরতে হবে। ইন্টারন্যাশনাল ম্যাচ দিয়ে কিন্তু আপনি রানে ফেরার জায়গা কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ নয়। আমি মনে করি তাকে যদি রেস্ট দিয়ে, এই যে এনসিএলটা হলো, এখানে যদি সে, যেহেতু দীর্ঘ পরিসরের খেলা, এখানে যদি সে বেশ কিছু ভালো ইনিংস খেলতো, সে নিজের কনফিডেন্সটা ফিরে পেত, আমরা হয়তো নেক্সট সিরিজের জন্য তাকে আবার নতুন করে চিন্তা করতে পারতাম। কারণ এই বছর কিন্তু আমাদের অনেকগুলো অ্যাওয়ে সিরিজ আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, আমাদের ইন্ডিয়া আয়ারল্যান্ড সফর tour আছে, আছে, আমাদের শ্রীলঙ্কা tour আছে। শ্রীলঙ্কা সফর আছে, ট্রাই নেশন আছে, Right, হ্যাঁ, South Africa অনেকগুলো তেও যেতে খেলা হবে। আছে। তো আমি মনে করি যে সৌম্য সরকারকে যদি আমরা রেস্ট দিয়ে খেলাতাম, যেটা মুস্তাফিজুরের বেলায় বুলবুল বলল যে একটা সিরিজই তো সব নয়, আমরা মুস্তাফিজকে দেখেছি সে কিন্তু 100% ফিট নয়, বা তারপরেও তাকে কিন্তু আমরা খেলিয়েছি। সেটা কিন্তু আখেরে কিন্তু কতখানি লাভ হবে আমাদের, সেটা কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ এটা। সুতরাং আমি মনে করি যে আমাদের যেহেতু সামনে অনেকগুলো সিরিজ আছে এবং এরা ভাইটাল প্লেয়ার, এদেরকে রেস্ট দিয়ে তারা যাতে প্রপারলি তাদের ফিটনেস ফিরে পায়, তারা ফর্মটা যাতে ফিরে পায়, প্রপারলি যদি সে টিমে ব্যাক করে, তাহলে কিন্তু দলের জন্য ভালো, সবার জন্যই কিন্তু ভালো। কাছে ভাই, আমরা জি প্লিজ। গ্রাহাম গুজ কিন্তু মিড 80s এ একবার ফর্মহীনতায় ভুগছিল, তখন সে কাউন্টি ক্রিকেটও খেলেনি, ন্যাশনাল টিম থেকে রেস্ট নিয়ে কাউন্টি ক্রিকেটের সেকেন্ড টিমে গিয়ে সে 2টা ডাবল 100 করে তারপর তার কনফিডেন্স ফিরে এনেছিল। So, but আমাদের খুবই দেশের সুন্দর অনেক একটা ক্রিকেটারই তথ্য কিন্তু কিন্তু, ঘরোয়া ক্রিকেট একেবারেই খেলতে চান। আমাদের দেশের ন্যাশনাল টিমের যারা ক্রিকেটার, তারা দেখবেন বেশিরভাগ সময় ঘরোয়া ক্রিকেটটা খেলতে চান। এটা কাছের ব্যাপারে ভালো বলতে হবে, কিন্তু আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, যে আমরা যে কন্ডিশন বা যে বিষয়গুলো নিয়ে আলাপ করছি, সেক্ষেত্রে বাংলাদেশের বেশ কিছু ভালো ইনিংস আমরা দেখেছি, খুব দারুণ শুরু। ইনফ্যাক্ট আপনি 39-48 কথা বলছিলেন, সেট হয়েও ব্যাটসম্যানরা আউট হয়ে যাচ্ছেন, যেখানে ধরেন নেইল ব্রুম সেঞ্চুরি করে ফেলছেন বা কলিন মুন্ডো সেঞ্চুরি করে ফেলছেন, আমরা সেই সম্ভাবনা জাগিয়েও পারছি না। সেই ক্ষেত্রে কি আসলে মেন্টালও কোনো একটা ব্যাপার কাজ করছে কিনা ব্যাটসম্যানদের? না, তা তো অবশ্যই। সবচেয়ে বড় বিষয়টা হলো কি, যে ক্রিকেটে অর্ধেক বলে কোনো কথা নেই। আপনি কিন্তু যদি ইনিংস মানে কোনো ব্যাট করতে না নেমে যদি আপনি 40 রান করলেন বা 50 রান করলেন, আর মনে করলেন যে আপনি অর্ধেক কাজটা শেষ করে এসেছেন, তাহলে সেটি কিন্তু কোনো মতেই, আর আপনার দলের জন্য যদি কাজে না লাগে, তাহলে কিন্তু সেটার কোনো মূল্য নেই। আমি এই কারণে বলি যে আপনি যদি 1 রানও করেন এবং সেটা যদি আপনার দল যদি জেতে, এবং সেই 1 রান আপনি করলেন না, সেই 1 রান আপনি লেগ বাই থেকে নিলেন, কিন্তু দলের কাজে যদি লাগে, দল যদি জেতে, তাহলে কিন্তু সেটা সবচেয়ে বেশি মূল্যবান। কিন্তু আপনি যদি সেঞ্চুরিও করলেন, দল জিতলো না, তাহলে সেই সেঞ্চুরির কিন্তু আপনার হয়তো ব্যক্তিগত একটা সুখ থাকবে, কিন্তু সেই সুখটা নিয়ে কিন্তু আপনি বেশি দিন উপভোগ করতে পারবেন না। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে বাংলাদেশ কিন্তু শুরুটা ভালো করেছে। প্রায় ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা কিন্তু শুরু ভালো করেছেন, হয়তো 40, 50, 70 কাছাকাছি গিয়েছেন, কিন্তু শেষ করে দিয়ে আসতে পারেননি। আর ক্রিকেটে কিন্তু আপনার এই জিনিসটাই অবশ্যই রয়েছে যে আপনি ফিনিশিংটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু সেই শুরুর কোনো মূল্য থাকে না। সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি গাড়ির কিন্তু অ্যাক্সিলারেটরে চাপ দিলে কিন্তু আপনার স্পিড উঠতে থাকবে, কিন্তু সেটা বড় বিষয় না। বড় বিষয়টা হলো যে আপনি কিভাবে নিয়ন্ত্রণ রাখতে পারছেন গাড়িতে। আপনাকে ইনিংসটাকে আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন শেষ পর্যন্ত যদি, তাহলে কিন্তু আপনি জিততে পারবেন। কিন্তু বাংলাদেশের এখানে 3টি ওয়ানডেতে এবং যে 2টি টি20 হলো, সেখানেও কিন্তু এই কারণে কিন্তু আপনি নিয়ন্ত্রণটা ছিল কিছুক্ষণ সময়ের জন্য, কিন্তু শেষ পর্যন্ত ছিল না। এই কারণে কিন্তু অনেকে আশা জাগিয়েছিল, এবং এখন আফসোস হচ্ছে যে আহা, এই নিয়ন্ত্রণটা যদি আরেকটু বেশিক্ষণ সময় পর্যন্ত ধরে রাখতে পারতাম, তাহলে হয়তো আমরা ম্যাচটা জিততে পারতাম। সবচেয়ে বড় বিষয়টা হলো এটাই যে আপনার শুরুটা মূল বিষয় না। শুরুটা করলে হয়তো শুরুটা যদি আপনার খারাপ হয়, কিন্তু আপনি যদি সেই খারাপ নিয়ে যদি শেষে ম্যাচ জিতেন, তাহলে কিন্তু সেই শুরুর খারাপটাকে কেউ মনে রাখবে না। কিন্তু শেষটা যদি খারাপ হয়, তাহলে শুরুর ভালোটাকে
কেউ মনে রাখবে না। Right, আমরা আশা করছি আসলে এখনো যেহেতু আরো বেশ কিছু সফরের বাকি আছে, 2টি টেস্ট, একটি টি20, নিশ্চয়ই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আমরা টেস্ট দল এবং এই বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর জন্য আসলে কি করণীয় সেসব নিয়ে কথা বলবো একটা ছোট বিরতির পর। আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস পাওয়ার্ড বাই রবি। আমরা কথা বলছি অজি ও নিউজিল্যান্ড। বাংলাদেশের কাছে এখন পর্যন্ত ওয়ানডে এবং টি20 সিরিজ যে 5টি ম্যাচ হয়েছে সবগুলোতেই সেই অজিওর থাকার ধারাটা ধরে রেখেছে নিউজিল্যান্ড তাদের মাটিতে। আমরা একটু ওয়ানডে সিরিজে আলোচনার সুবিধার্থে একটু দেখাতে চাই মোটা দাগে আসলে দু দলের মধ্যে পার্থক্যটা কি ছিল। আমরা দেখে নেব যে ওয়ানডে সিরিজে 3-0 হেরেছে বাংলাদেশ এবং সেখানকার আসলে কিছু স্ট্যাটস যদি আমরা দেখি, সর্বোচ্চ দলীয় স্কোর ওয়ানডেতে নিউজিল্যান্ডের ছিল 341 7 উইকেটে, সেখানে বাংলাদেশ করতে পেরেছিল 264। সর্বোচ্চ রান 228, মানে 3 ম্যাচ মিলিয়ে নেইল ব্রুম করেছেন, যেখানে 119 হচ্ছে বাংলাদেশের পক্ষে ইমরুল কায়েসের। আবার ব্যক্তিগত সেরা ইনিংস 137 আছে টম ল্যাথামের, আর সেখানে 59 রান করেছেন 3 জন ব্যাটসম্যান সাকিব, তামিম এবং ইমরুল। সর্বোচ্চ উইকেট অবশ্য সমান সমান 5টি করে উইকেট পেয়েছেন টিম সাউদি এবং সাকিব আল হাসান। এবং সেরা বোলিংটা একটু অবাক করার মতো, কেন উইলিয়ামসন 22 রানে 3 উইকেট, যিনি একেবারে পার্ট টাইম বোলার, কিউই অধিনায়ক। সেখানে মাশরাফি নিয়েছেন 49 রানে 3 উইকেট। আমার এই শেষ অপশনটা নিয়ে যদি একটু বুলবুল ভাইয়ের সঙ্গে আমি কথা বলি, যে উইলিয়ামসন যখন এক প্রান্ত থেকে বল করে সাফল্য পাচ্ছেন, আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ সম্প্রতি বিপিএলও খুব ভালো করেছেন, তাকে পুরো সিরিজে ব্যবহার করা হয়নি এখন পর্যন্ত। আপনি কি মনে করেন যে রিয়াদের বোলিংটা দেখা উচিত বাংলাদেশে বা করানো উচিত? গত ম্যাচে কিন্তু দেখা হয়েছিল। Expensive, হ্যাঁ, তারপর প্রথম ওভারটা ভালো ছিল। হ্যাঁ, প্রথম ওভারটা ভালো ছিল। মোসাদ্দেক এক ম্যাচে মাত্র 2 ওভারে 11 রান দিয়েছিল, আমরা তাকে কন্টিনিউ করিনি। আর এই দুটোর একটা পরিসংখ্যান, আমাদের এই পরিসংখ্যানের মাধ্যমে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এখানে অটোমেটিক চয়েস হতে পারতো মিরাজ। এক্স্যাক্টলি। এবং যেহেতু অফ স্পিনার এত সাকসেসফুলি বল করেছে, তো আমরা মিরাজকে খেলাইনি, কি কারণটা জানি না। সেক্ষেত্রে আমরা জামিল ভাই তানভীর হায়দারকে দিয়ে চেষ্টা করেছিলাম, একজন লেগ স্পিনারের জন্য চেষ্টা করা হচ্ছিল, সেটি খুব বেশি ভালো হয়নি। বাট আপনি কি মনে করেন যে আমাদের আসলে দলের কম্বিনেশনের জন্য একজন লেগ স্পিনার নিশ্চয়ই জরুরি? লেগ স্পিনার জরুরি, বাট আমি একজন আনকরা যার নাকি ট্র্যাক রেকর্ডও সেরকম ভাবে উজ্জ্বল নয়, এরকম একজন আনকরা লেগ স্পিনারকে আমরা নিউজিল্যান্ডের মতো জায়গায়, আমরা যেখানে বাহাতি ব্যাটসম্যানের আধিক্য বেশি, সেখানে আমরা কোন যুক্তিতে আমরা তাকে, আমি বলছি না যে তানভীরের মেধা নাই বা সেটা কিছু, বাট তাকে দলের সঙ্গে রাখা হয়েছিল। টেস্ট ম্যাচে তাকে সুযোগ দেওয়া যেতে পারতো। টেস্ট ম্যাচে লেগ স্পিনাররা টেস্ট ম্যাচে কিন্তু লেগ স্পিনারদের প্রয়োজন পড়ে, সময়টাও বেশি পায়। কিন্তু আমি যেখানে বুলবুল বলেছে, আমিও প্রথম দিকে বলেছি, যেখানে আমাদের মেহেদী হাসান মিরাজের মতন একজন বিশেষজ্ঞ অফ স্পিনার আছে। আপনি একটু আগেই দেখালেন যে কেন উইলিয়ামসন 3 উইকেট 22 রানের সেরা বোলিং, যেখানে উইলিয়ামসন 3 উইকেট নিচ্ছে 22 রানে, সেখানে আমরা মিরাজকে কেন ব্যবহার করছি না? আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, লাস্ট টি20-তে ওরা কিন্তু স্যান্টনারে দিয়ে কিন্তু এক প্রান্ত থেকে বোলিং শুরু করিয়েছে, যেটা আমরা বাংলাদেশ করতে অভ্যস্ত। আমরা কিন্তু স্পিনিং দিয়ে ও বোলিং শুরু করতে অভ্যস্ত, সেখানে আমরা আমাদের সেরা স্পিনারটাকে আমরা বসিয়ে রাখলাম, আমরা তাকে কোনো কাজে লাগালাম না। মানে কোনো যুক্তি খুঁজে পাইনি আমি ব্যাটিং প্রসঙ্গে, যেখানে আপনি দেখেন যে ব্যাটিং এ আসলে বাংলাদেশের বলা হচ্ছে মূল সমস্যা এই সিরিজে এখন পর্যন্ত। এবং আমরা যেটি নিয়ে আলাপ করছিলাম যে 59 রান করে 3 জন ব্যাটসম্যান আউট হয়ে গেছেন, যেটাকে তারা আউট হওয়ার মানে আউটটা আসলে খুব বেশি সুখকর আউট ছিল না, যেন মনে হয়েছে উইকেট থ্রো করার। সেক্ষেত্রে এই প্রবণতা থেকে বের হয়ে আসা নিশ্চয়ই 3 জনই খুব অভিজ্ঞ ক্রিকেটার। তারপরও আপনি কি মনে করেন যে আরো আলাদা করে কিছু এইটি নিয়ে করা উচিত বা বলা উচিত? সবচেয়ে বড় বিষয়টা হলো কি, যে ব্যাটিং ক্লাসে কোচ যে ব্যাটিং ক্লাস নেন, সেখানে কিন্তু তার একটা সবচেয়ে বড় যে সাবজেক্টটা থাকে, সেখানে বলা হয়ে থাকে ওয়েন ইউ স্টার্টেড ইউ হ্যাভ টু ফিনিশ ইট আপ। তুমি শুরু করেছো, তোমাকে শেষ করে দিয়ে আসতে হবে। তুমি শুরু করেছো, 40 রান করেছো বা 60 রান করেছো, তুমি মনে করেছো তোমার কাজ শেষ, কোনো মতেই না, তোমাকে ম্যাচ শেষ করে দিয়ে আসতে হবে। সেটাই কিন্তু বাংলাদেশ করতে পারেনি। আপনি জাস্ট এই পরিসংখ্যানেই দেখুন, এখানে টম লাথাম একা রান করেছেন 137 এবং বাংলাদেশের সর্বোচ্চ রান হলো 59 রান। অথচ ম্যাচ জিততে হলে বাংলাদেশের একজন সেট ব্যাটসম্যানকে শেষ পর্যন্ত থাকতে হতো। এবং সবচেয়ে বড় বিষয়, আর মানে এই 3টা ম্যাচেরই আপনি একটা অধ্যায় যদি দেখেন, একদম পরিষ্কার একটা জিনিস দেখতে পাবেন যে যখনই সেট ব্যাটসম্যান আউট হয়ে গিয়েছেন, তখনই কিন্তু বাংলাদেশের ইনিংসটা ধসে গিয়েছে এবং কলাপস করেছে। লাস্ট টি20 তো সেটাই হলো। এবং শুধু 3টি ওয়ানডে তো নয়, 2টি টি20-তে কিন্তু তাই হয়েছে। যখনই সেট ব্যাটসম্যান আউট হয়ে গেছেন, তখনই কিন্তু বাদবাকিরা আর কিন্তু কেউ রান করতে পারেননি। আচ্ছা, আমরা আসলে একটু দল নিয়ে অনেক কথা বলছি, স্কোয়াড নিয়ে। বাংলাদেশের টেস্ট স্কোয়াডটা একটু আরো একবার আমরা দেখাতে চাই আমাদের অতিথিদের সঙ্গে আলোচনা সুবিধা। আমাদের টেস্ট স্কোয়াডে আমরা যদি শুধুমাত্র ব্যাটসম্যান দেখি, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম সবাই আসলে অটোমেটিক চয়েস এই দলের। নুরুল হাসান সোহান
তার অভিষেকটা মোটামুটি নিশ্চিত হতে যাচ্ছে, কারণ মুশফিকের জায়গায় হয়তো তাকে উইকেট কিপিংটাই আমরা দেখব। সেক্ষেত্রে সোহানের জন্য একটা ভালো চ্যালেঞ্জ অপেক্ষায়। এবারে আমরা যদি দলের অলরাউন্ডার কারা আছেন বাংলাদেশের টেস্ট স্কোয়াডে নিউজিল্যান্ডের বিপক্ষে, সেখানে দুজন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং সৌম্য সরকারকে মূলত অলরাউন্ডার কোটাতে নেওয়া হচ্ছে আমরা ধরে নিচ্ছি, কারণ তিনি একটা পেস বোলিং অপশনের জন্য। যদিও শেষ পর্যন্ত তিনি একাদশে থাকবেন কিনা সেটি নিশ্চিত নয়। এরপরে আমরা দেখতে চাই বাংলাদেশের পেসার হিসেবে কারা কারা আছেন। রুবেল হোসেন, কামরুল ইসলাম, শুভাশিস রায় এবং তাসকিন আহমেদ। তাসকিন আহমেদের অভিষেকটাও মোটামুটি নিশ্চিত কায়সার ভাই, তিনি খেলতে যাচ্ছেন এবং কামরুল গত ইংল্যান্ডের বিপক্ষে তার অভিষেক হয়েছে। রুবেল হোসেন খুব বেশি ভালো পরিসংখ্যান নয় টেস্টে। আচ্ছা, এরপরে আমরা স্পিনার আছেন এই দলে দুজন যাদেরকে নিয়ে এতক্ষণ ধরে কথা হচ্ছে, তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ। এই হচ্ছে আমাদের টেস্ট স্কোয়াড। এবং বলুন ভাই, আপনার কাছে আপনি স্কোয়াড নিয়ে একটা অসন্তুষ্টি বা আপনি ঠিক সন্তুষ্ট নন সেটি নিয়ে, তারপরও এই স্কোয়াডটি নিয়ে যদি আপনার কিছু বলার থাকে। না, আসলে অ্যাভেলেবেল যে প্লেয়ারগুলো আছে এই স্কোয়াডে কিন্তু তেমন কোনো চেঞ্জ করার জায়গা নেই। প্রথমেই আমি বলেছিলাম কিন্তু আমাদের কিন্তু পাইপলাইনে প্লেয়ার কম এই জন্য বলছি যে আমরা কিন্তু বরাবরই 15 থেকে 17টা প্লেয়ার নিয়ে নাড়াচাড়া করি। আমি জানি না আমাদের কবে লাস্ট এ টিম খেলেছে, কারণ এ টিম হচ্ছে দ্য নেক্সট এ টিমে যারা ভালো খেলে তারা ন্যাশনাল টিমে খেলে। এ টিমে কোনো কার্যক্রম নেই। আমরা এইচপি করেছি, এইচপির কোনো ফলো আপ নেই। এই জন্য হয়তো আমাদের দেখে মনে হচ্ছে এরা অ্যাভেলেবেল এবং এরা ভালো করছে। আই এম নট আনহ্যাপি উইথ দিস টিম। তবে একটা চেঞ্জ আমার কাছে মনে হয়েছে যে আমরা জানি যে নিউজিল্যান্ডের স্ট্রেংথ হচ্ছে বাঁহাতি ব্যাটিং, এবং বাঁহাতি ব্যাটিং সবাই বলে থাকে আমাদের খেলোয়াড়রা যে সব থেকে ভালো বোলার বাংলাদেশে হচ্ছে আলামিন, এবং হি ইজ ইন ট্রিমেন্ডাস ফর্ম। আমরা ডোমেস্টিক ক্রিকেটও আমরা দেখলাম, হয়তো আলামিন 6 উইকেট পেয়েছে। এই ফাস্ট বোলিং টিমের সাথে যদি আলামিন থাকতো, আমাদের কাছে অ্যাভেলেবল যা আছে, দিস প্রবাবলি দ্য বেস্ট টিম। ওকে, কারণ ভাই আপনার কাছে আসবো দল নিয়ে। আপনি স্পিনার, আপনি বারবার বলছিলেন যে এই কন্ডিশন আমাদের স্পিনাররা যেহেতু তারা খুব ভালো, সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ নিশ্চয়ই টেস্টে খেলছেন এবং তার সঙ্গে তাইজুল ইসলাম আছেন। এর বাইরেও বাংলাদেশের কিন্তু স্পিন অ্যাটাকটা যথেষ্টই ভালো। আপনি যদি বলেন সাকিব আল হাসান একটা বড় অপশন, কিন্তু পেসারদের ইনজুরিতে মোস্তাফিজুর নেই এবং শফিউল ইসলামকেও দেখা যাচ্ছে না, যিনি আসলে ফর্মে ছিলেন। বুলবুল ভাই আলামিনের কথা বলছিলেন, কি যে আটজন বললো অবশ্যই আলামিন এই এনসিএল এ চমৎকার খেলছে, বাহাতি ব্যাটসম্যানদের বেলায় তার বোলিং খুব কার্যকরী ভূমিকা পালন করে, সেটা আমরা অতীতে দেখেছি। বাট আলামিনের মধ্যে অন্য জায়গায় একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ডিসিপ্লিনারি সমস্যা। এবং ডিসিপ্লিনারি সমস্যা যদি থাকে তাহলে আমি কিন্তু এই ব্যাপারে ছাড় দিতে রাজি না। আমি মনে করি ডিসিপ্লিনারি কারণে তাকে এই শাস্তি তাকে পেতেই হবে। সে যতক্ষণ না নিজে ডিসিপ্লিনড হয়ে আসবে, সে যত ভালোই খেলুক, তাকে আমি অ্যাটলিস্ট দলে নেওয়ার পক্ষপাতি না। সেক্ষেত্রে আমরা মুস্তাফিজকে মিস করব, অবশ্যই মুস্তাফিজকে আমরা মিস করব টেস্টে। তাসকিন এই প্রথমবারের মতন টেস্টে তার অভিষেক হতে যাচ্ছে, এইটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমি মনে করি সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে, যে কারণ ভবিষ্যতের জন্য তাসকিনের টেস্ট ম্যাচে ভালো খেলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাসকিন মুস্তাফিজ এবং আলামিন যদি নিজেকে শুদ্ধে ফিরে আসতে পারে, তাহলে এই জুটিটা কিন্তু এই খুব ভালো একটা ভূমিকা রাখতে পারবে ভবিষ্যতের পেস আক্রমণে। মোহাম্মদ শহীদ যদি সুস্থ হয়ে ফেরত আসে, তাহলে কিন্তু এই কোয়াড্রেন্টটা কিন্তু একটা বাংলাদেশের টেস্টের জন্য একটা ভালো পেস বোলিং অ্যাটাক হিসেবে কাজ করতে পারে। সুতরাং আমরা তাসকিনের দিকে এখানে নজর দিব, এবং আমি মনে করি যে শুভাশিস, কামরুল তারা সুযোগ পেয়েছে, তারা নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করবে। রুবেল হোসেন যদিও টেস্টে তার পরিসংখ্যান খুব আহামরি কিছু নয়, বাট তার অভিজ্ঞতার কারণে আমি মনে করি যে তাকে হয়তো মুস্তাফিজ দলে নেই, আলামিন দলে নেই, মোহাম্মদ শহীদ নেই, সুতরাং তার অভিজ্ঞতাটা যেহেতু বেশি, বাকি তিনজনই কিন্তু আন করা। তাসকিন অনেকদিন থেকে খেললেও সে কিন্তু টেস্টে একেবারে। এই দলটি নিয়ে কিন্তু কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি একটি ব্যাখ্যা দিয়েছেন আসলে তার টেস্ট দলের এবং বিশেষ করে পেসার দিনে, আমরা সেটি একটু শুনছি। আমাদের ফ্রন্ট লাইনে দুইটা টেস্ট বোলার কিন্তু ইনজুর্ড হয়ে গিয়েছে, শফিউল ইসলাম এবং শহীদ। তো আমাদের কারেন্ট টেস্ট থেকে একমাত্র রাব্বি আছে এখানে। তো শুভাশিসকে রেখেছিলাম, ও তো খেলেনি। তো এক্সপিরিয়েন্সের সাথে যেহেতু রুবেলের যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে টেস্ট ম্যাচ খেলা, তো সেই হিসাবে মনে করি যে এক্সপিরিয়েন্সটাকে যদি কাজে লাগাতে পারে তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। টেস্ট তো এই দেশে সবসময় ডিফিকাল্ট, সব দেশের জন্য। তারপরে আমরা একটা ভালো ক্রিকেট, আমরা যদি 5 দিন ক্রিকেট খেলতে পারি, এটা আমাদের জন্য অনেক গ্রেট অ্যাচিভমেন্ট। 5 দিন খেলার এখন পরিকল্পনা বাংলাদেশের টেস্টে খুব বেশি আশাবাদী করতে পারছে না বোধহয় এখন টিম ম্যানেজমেন্টদেরও। কিন্তু কাজের ভাই, আমরা দল নিয়ে কথা বলছিলাম, তাসকিন আহমেদের অভিষেক মোটামুটি নিশ্চিত।
আপনার নিশ্চয়ই মনে আছে ইংল্যান্ড সিরিজের সময় কোচ কিন্তু তাসকিনের ব্যাপারে যখন চাওয়া হয়েছিল তিনি কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে তাসকিনের ফার্স্ট ক্লাস ক্যারিয়ার মোটেও সেরকম নয় যে তাকে আমি টেস্ট খেলতে নামিয়ে দিব, কিন্তু তাকে এখন খেলতে হচ্ছে। আপনি কি মনে করেন যে তাসকিন ইটস ভেরি আর্লি অথবা ঠিকই আছে? না, তাসকিনের ব্যাপারটা যে ইংল্যান্ড সিরিজের সময় তাসকিনকে চিরং টেস্টে যে নেননি সেটি তার কিন্তু ফার্স্ট ক্লাস অভিজ্ঞতা ছিল না, সেটি কিন্তু বড় বিষয় ছিল না। বড় বিষয়টা ছিল যে ইংল্যান্ডের সাথে আমরা চট্টগ্রামে এবং ঢাকায় যে উইকেটে খেলেছি সেই উইকেটে একজন পেস বোলার কতটুকু কার্যকর হতে পারবেন। বাট তাসকিনের মতো বোলার 19 বছর বয়স 20 বছর বয়স একটা বোলার যদি জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে যদি 200 রান দিয়ে ফেলেন বা 150 রান দিয়ে ফেলেন এবং কোনো উইকেট না পান, সাফল্য না পান, তাহলে কিন্তু তার টেস্ট অভিষেকটা মোটেও সুখকর কিছু হবে না। এ কারণে তারকে কিন্তু একটু যাতে বোলিংয়ে তিনি একটু সমর্থনযোগ্য কিছু একটা কন্ডিশন পেয়ে থাকেন এবং তার যে বোলিংয়ের যে মানে যে শক্তি যেখানে, সেই শক্তিটাকে যদি আর একটু ভালোভাবে পাওয়ার জন্য একটু সহায়তা পান উইকেট থেকে, তাহলে কিন্তু তাকে নিয়ে যে আমরা চিন্তা করছি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে চিন্তা করছে যে অনেক টেস্ট ক্রিকেটে তিনি অনেক লম্বা সার্ভিস দিতে পারবেন, সেই সুযোগটা যাতে তিনি নিতে পারেন, এই কারণে কিন্তু তাকে একটু নিউজিল্যান্ডের সিরিজের জন্য ঠিক করে রেখেছিলেন নির্বাচকরা। বাট একটা জিনিস আরেকটু যোগ করি এখানে, সেটা হলো যে আমরা সাধারণত জানি যে ওয়ানডে ক্রিকেট জেতায় কিন্তু ব্যাটসম্যানরা আর টেস্ট জেতায় কিন্তু বোলাররা। সো তারপরেও একটা জিনিস মাথায় রাখতে হবে যে এবারের যে টেস্ট ম্যাচের জন্য যে 4 জন পেস বোলারকে আমাদের মানে আমরা ঠিক করেছি বা দলে নিয়েছি, তাদের মধ্যে কিন্তু মাত্র একজন অভিজ্ঞ এবং বাদবাকি 3 জনই কিন্তু একদমই আনকরা। 2 জনের কিন্তু এখনো অভিষেক হয়নি এবং একজনের কিন্তু মাত্র একটি ম্যাচ খেলেছেন, তাও আবার কিন্তু এক ইনিংস বোলিং করেছেন। সো পেস বোলিং নিয়ে কিন্তু আমাদের এই যে 2 টেস্টের যে সিরিজ শুরু হতে যাচ্ছে ওয়েলিংটন এবং ক্রাইস্টচার্চে, সেখানে কিন্তু পেস বোলাররাই সবচেয়ে ভালো আপনার বিশেষ করে আপনি তাসকিনের কথা বলছিলেন, তাসকিন আসলে আনকরা কতটা, একটু তাসকিনের ফার্স্ট ক্লাস ক্যারিয়ারটা যদি আমরা দেখি, তাসকিনের প্রথম শ্রেণীর ক্যারিয়ার 10 ম্যাচে 19 ইনিংস তিনি বল করার সুযোগ পেয়েছেন, যেখানে তার উইকেট সংখ্যা হচ্ছে 24টি, গড় হচ্ছে 29 এবং ইকোনমি 3.12, তার সেরা হচ্ছে 3.64 উইকেট নিয়েছেন তিনি 66 রানে। আরেকজন অভিষেকের অপেক্ষা আছেন নুরুল হাসান সোহান, তার কিন্তু মোটামুটি বেশ হ্যান্ডি ব্যাটসম্যান বলা যায়। 49 ম্যাচে 71 ইনিংসে 2425 রান, 41.81 দারুণ গড়, 13টি 50 এবং 5টি সেঞ্চুরি এবং সেরা হচ্ছে 182 নট আউট। বুলবুল ভাই, তাসকিনের যে আমরা প্রথম শ্রেণীর ক্যারিয়ারটি দেখলাম, নিশ্চয়ই একটা টেস্ট অভিষেকের আগে সাধারণত যেটি হয় একটা লম্বা ফার্স্ট ক্লাস খেলার অভিজ্ঞতা থাকে, সেটি নিশ্চয়ই তাকে টেস্ট ক্রিকেটটাকে বলা হয় আসল ক্রিকেট। সেক্ষেত্রে তাসকিন কতটা প্রিপেয়ার্ড? আসলে তাসকিন কিন্তু আমি খুব কনফিডেন্ট, ভেরি এনার্জেটিক ইয়াং একটা ফাস্ট বোলার। ওর সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওর দেখবেন যে চ্যানেলে বল করে, ও চ্যানেল কিন্তু খুব সুন্দর মেনটেন করে এবং টেস্টের জন্য কিন্তু আইডিয়াল বোলার। ইয়াং ছেলে, প্রচুর এনার্জি, জোরে বল করছে, আমার মোক্ষম সময় এবং উইকেটের অ্যাডভান্টেজ, বিউটিফুল, খুব ভালো একটা ডিসিশন এবং আমি খুব আশাবাদী যে ও ভালো করবে। আর সোহানের কথা বলছিলেন, সোহানের যে ওয়ান ডে যখন আমরা দেখলাম তার ডেবিউ হলো, দেখে মনে হয়নি কিন্তু প্রথম ওডিআই খেলছে, হি লুক সো কমফোর্টেবল। সো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ভবিষ্যতের উইকেট কিপার আমরা পেয়ে গেছি, সলিড অলরাউন্ডার পেয়ে গেছি। আমরা আরো কথা বলবো, কিন্তু আরেকটা বিরতির সময় হয়ে গেছে স্যাটারডে নাইট স্পোর্টসে। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, ফিরছি একটু পর। জানাতে চাই যে রাত পোহালেই কিন্তু বাংলাদেশের তৃতীয় এবং শেষ টি-20 আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মিশনে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আর কঠিন সেই লড়াইয়ের আগে তামিম ইকবাল এরই মধ্যে জানিয়ে দিয়েছেন জয় পেতে ব্যাটসম্যানদের আসলে দায়িত্ব নিতে হবে। মাউন্ট ম্যাঙ্গানিউর বে ওভালে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 8টায়। আমরা শেষ দিকে চলে এসেছি এবং আমরা বলছিলাম যে সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ নিউজিল্যান্ডে অন্তত এখন অনেকটাই মানিয়ে উঠছে এবং যার প্রতিফলন হয়তো আমরা কাল সকাল থেকে দেখতে পারবো। বলুন ভাই, এই টি-20 ম্যাচ ঘিরে আপনার কোনো প্রত্যাশা বা কোনো পরামর্শ আছে কিনা দলের প্রতি? আমরা কিন্তু 50-50 হেরে গেছি, টি-20 আমরা 2টো সিরিজ হেরে গেছি, কিন্তু একটা টিমের কিন্তু উঠে আসার জন্য একটা জয় দরকার হয়। আমাদের দল কিন্তু কিছু কিছু জয়ের প্রান্ত সৃষ্টি করছে কিন্তু হচ্ছে না। তো কালকে যদি জয়টা আমরা পাই, যে কনফিডেন্সটা হবে সেটা কিন্তু টেস্ট ম্যাচে আমাদের কাজে লাগতে পারে। আর টেস্ট ম্যাচে কিন্তু অনেকে ভয় পাচ্ছে, অনেক কিছু করছে, কিন্তু আমি কিন্তু এই টেস্ট টিমটা নিয়ে আশাবাদী এই জন্য যে এই যে টি-20তে আমরা হেরে গিয়েছি সিরিজ, আমরা 50-50তে সিরিজ হেরে গিয়েছে, এই যে একটা জিত তৈরি হয়েছে বা ভুলগুলো যে আমরা তৈরি করেছিলাম সেগুলোকে হয়তো আমরা ওভারকাম করতে পারবো টেস্ট ম্যাচে এবং সেই ক্ষমতা আমাদের আছে। জামাল ভাই, কি মনে হয় আসলে কি সম্ভব হবে বাংলাদেশের জন্য টি-20 এবং টেস্টে ঘুরে দাঁড়ানো? অসম্ভবের কিছু নেই। আমরা যেটা বুলবুল বললো, আমরা আগেও বলেছি যে 2-1টা জয়ের সম্ভাবনা কিন্তু আমরা তৈরি করেছিলাম, যে বিশেষ করে দ্বিতীয় ওডিআইতে এবং লাস্ট যে টি-20টা হলো, আপনি খেয়াল করে দেখবেন 12 ওভার পর্যন্ত কিন্তু আমাদেরও রান রেট প্রায় 10-এর মতো ছিল। 12 ওভার শেষে আমাদের রান ছিল 116 4 উইকেটে। সুতরাং আমরা
আসলে টেম্পোটা ধরে রাখতে পারিনি। হঠাৎ করে আমাদের ছন্দপতন এবং লাগাতার অনেকগুলো উইকেট, আমরা ব্যাটিং ধস যেটাকে বলে, এই ধসটা যদি না নামে এবং আমরা যে একটা বড় লম্বা ইনিংস খেলতে পারি। আপনি দেখেন যে টম ল্যাথাম প্রথম ওডিআইতে একটা লম্বা ইনিংস খেলে দলকে জিতিয়েছে, কলিন মনরো লম্বা ইনিংস খেলে দলকে কেন জিতিয়েছে, উইলিয়ামসন খেলেছেন কেন উইলিয়ামসন লম্বা ইনিংস খেলে দলকে, অর্থাৎ নেইল ব্রুম, এই যে নকশন আমরা ব্যাটসম্যান আপনি তিনি। একটু আগে পরিসংখ্যান দেখালেন 59 এইটাকে যদি আমরা 100, 110 এইভাবে যদি আমরা রূপ দিতে পারি, অবশ্যই আমাদের জয়ের সম্ভাবনা আছে। বোলাররা যদি তাদের নিয়ন্ত্রিত বোলিং করতে পারে, আমরা যদি আগে বল করে 160-70-এর মধ্যে নিউজিল্যান্ডকে বেঁধে রাখতে পারি এবং নিজেরা যদি নিজেদের অ্যাপ্লিকেশন অনুযায়ী আমরা খেলতে পারি, অবশ্যই আমাদের জয়ের সম্ভাবনা আছে। এবং একটা জয় কিন্তু অনেক কিছু বদলে দিতে Right, পারে। সবটাই বদলে এবং দিবে। টেস্ট ম্যাচে আমি আশাবাদী এই জন্য, ওয়ানডে টি-20-তে বাংলাদেশের উপরে প্রত্যাশার চাপটা থাকে, Right. টেস্ট ম্যাচে কিন্তু সেই চাপটা থাকে না। সুতরাং কাসেম অনেক ভাই, আপনার নির্ভর কাছে ক্রিকেট খেলবে সবশেষে বাংলাদেশ। জানতে চাইবো বাংলাদেশ দলের এই মুহূর্তে আসলে কি করণীয়, বা মানসিকভাবে নিশ্চয়ই ঘুরে দাঁড়ানোর জন্য অনেক কিছু দরকার। আমার মনে হয় যে বাংলাদেশ দলকেও কিন্তু কোচ এবং টিম ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারাও এই বার্তাটুকু দিয়েছেন যে দেখুন, সিরিজ শেষ হয়ে গেছে, সিরিজ আমরা হেরে গিয়েছি, বাট এখন যে লাস্ট যে টি-20 ম্যাচ রয়েছে সেখান থেকে আর কি নাথিং টু লুজ বাট মেনি থিং টু গেইন। জাস্ট এই ফর্মুলা নিয়ে যদি বাংলাদেশ খেলতে নামে, তাহলে কিন্তু আমার মনে হয় যে কালকে এই যে অজয়ের কথাটা আপনি বলছেন, হয়তো এই ট্যাগলাইনটা নেক্সট আর কোনো অনুষ্ঠানে আপনি ইউজ একেবারে করবেন না। ইতিহাস তৈরি হবে নিউজিল্যান্ড মাটিতে প্রথম জয়। অসংখ্য ধন্যবাদ এম এম কায়সার, খন্দকার জামিলউদ্দিন এবং আমিনুল ইসলাম বুলবুল আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের স্যাটারডে নাইট স্পোর্টসে, এবং আমাদেরও আসলে চাওয়া বাংলাদেশ দল ঘুরে দাঁড়াক এবং সেটি সকাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে। দেখা হবে আগামী সপ্তাহে ক্রীড়াঙ্গনের নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর আমাদের অতিথিদের জন্য আমাদের স্পন্সর রবির পক্ষ থেকে রয়েছে তিনি ছোট্ট গিফট, সেটি দিয়ে দিচ্ছি।